ধ্রুব, তোমার বাবা কি নিয়মিত মেডিসিন নেন? ধ্রুব কিছুটা অপ্রস্তুত হয়ে ট্রিনার দিকে তাকালো। ও তো এসব নিয়ে কখনো মাথা ব্যথা রাখেনি। লোক ছিল সৌরভের, তারাই দেখভাল করতো এসব বিষয়ে। ধ্রুবর মুখটা তেতো হয়ে গেল। ট্রিনা ডক্টরকে বললেন, মেডিসিন নিয়মিত খাওয়ানোর দায়িত্ব ওনার সেক্রেটারি ছিল। ডক্টর মানব ট্রিনার দিকে তাকিয়ে বললেন। সে কোথায় এখন? ট্রিনা জবাবে বললেন, ছুটিতে 15 দিন ধরে। 1 সপ্তাহ ধরে আমি খাওয়াচ্ছি মেডিসিন। ডক্টর মানব চিন্তিত হয়ে গেলেন। বললেন, ধ্রুব, তোমার বাবা, আমি জানি কেউ হয়তো বা ছিলই না এই 15 দিন ওনার টেক কেয়ার করার জন্য, তাই এত অনিয়ম হওয়ায় ওনার হার্ট অ্যাটাক হয়েছে। রিং বসানো লাগবে হার্টে। ধ্রুব হতভম্ব তাকিয়ে রইল ডক্টরের দিকে। ধ্রুব আসলেই একটা লুজার। নিজেও এসব খেয়াল রাখেনি ইগোর বশবর্তী হয়ে, না কাউকে রেখেছে এসব দেখার জন্যে। ইলেকশনের ঝামেলায় পড়ে সৌরভ নিজেও বেখেয়াল ছিলেন। ধ্রুব অপরাধ বোধটুকু দাবিয়ে রেখে স্বাভাবিক গলায় বলল, দ্রুত যা লাগে করান, সার্জারি করাতে হলে করুন। ডক্টর মানব মাথা নাড়লেন। দ্রুত পায়ে ঢুকলেন ওটি রুমে। সার্জারি হচ্ছে। ধ্রুব তখন থেকে ওটি রুমের সামনে ওভাবেই স্থির দাঁড়িয়ে রয়েছে। ওর বুক কাঁপছে, হাত সিভারিং হচ্ছে। হয়তোবা পুনরায় বহুদিন পর আবার ওই এক অসুখ চেপে ধরতে চাইছে ধ্রুবকে। অদিতি ওর জীবনে আসার পর শেষ কবে ওই অ্যাংজাইটি অ্যাটাক হয়েছিল ওর নিজেরও মনে নেই। আজ আবার সেই জঘন্য বিশ্রী কিছু সিমটম দেখা দিচ্ছে ওর শরীরে। আপনার মেডিসিন। একটা ট্যাবলেটের পাতা বাড়িয়ে রেখেছে ধ্রুবর দিকে। ধ্রুব পাশে তাকালো। অদিতি স্বাভাবিকভাবে পানির গ্লাস এক হাতে, ওপর হাতে মেডিসিন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ধ্রুব অবাক হয়েছে কিছুটা। ওর এই অসুস্থতার ব্যাপারে তো কখনো অদিতিকে বলা হয়নি। অদিতি হয়তো বা ধ্রুবর ওই চাহনি বুঝে বলল, ইহান ভাইয়া বলেছে মেডিসিন ফার্মেসি থেকে কিনে এনেছি। ধ্রুব কিছু বলল না, শুধু ট্যাবলেট খেয়ে নিয়ে পানির গ্লাস অদিতির হাতে দিয়ে দিল। অদিতি সেসব রেখে এসে ধ্রুবর পাশে এসে দাঁড়ালো। ওভাবেই ধ্রুবর ন্যায় ওটির দিকে চেয়ে থেকে বলল, বাবা ঠিক হয়ে যাবেন ধ্রুব, টেনশন করবেন না। ধ্রুব উত্তরে নীরব থাকলো। হুট করে ওর যেন আজ কিছু একটার ভয় হচ্ছে। কিছু একটা হারিয়ে ফেলার তীব্র ভয়। নিজের যোগ্য দায়িত্বটুকু থেকে হেরে যাওয়ার ভয়। আজ যদি সৌরভী আমিনার কিছু হয়ে যায়, ওপারে ধ্রুব মাকে কি জবাব দেবে? মায়ের শেষ ভরসা তো ধ্রুব ছিল। কাশ্মীরা চৌধুরী মারা যাবার দিন ধ্রুবকে হাতে ধরে বলেছিলেন তার অনুপস্থিতিতে তার বাবার খেয়াল রাখার জন্যে। ধ্রুব চেয়েছিল মায়ের কথা রাখতে, কিন্তু তার মাঝখানে ট্রিনা চলে এলো ওদের জীবনে। ছোট ধ্রুব যখন মা হারানোর শোকে কাতর, তখন বাবার দেওয়া এই আঘাত ও সহ্য করতে পারেনি। কিশোর বয়সে প্রচণ্ড অভিমান রাগ নিয়ে সরে এসেছিল মাকে দেওয়া কথা থেকে। আর আজ ধ্রুব আস্তে করে একটা লম্বা বেঞ্চের একপাশে বসে দুহাতে মাথার চুল খামচে ধরে বসে থাকলো কেবিনের বাইরে। অদিতি ওর পাশে দাঁড়িয়ে দেখে যেতে লাগলো অস্থির ভঙ্গুর এক যুবকে। তারপর ধীর স্বরে ডাকলো, ধ্রুব। ধ্রুব তাকালো না, সেভাবেই মাথা নিচু করে বসা। অদিতি দীর্ঘশ্বাস ফেললো। ও বসলো ধ্রুবর পাশে, আলতো করে হাত রাখলো ধ্রুবর কাঁধে, ডাকলো নরম গলায়, ধ্রুব, এই ধ্রুব। ধ্রুব চুল ছেড়ে মাথা তুলে তাকালো অদিতির দিকে। অদিতি চমকে উঠল। ধ্রুবর চোখ টলমল করছে, যে কোনো মুহূর্তেই কেঁদে ফেলবে যেন। এতটা ভেঙে পড়া ধ্রুব ইয়ামিনকে কি আদৌ মানায়? অস্থির হয়ে উঠল অদিতি। সঙ্গে সঙ্গে ধ্রুবর 2 গাল চেপে ধরলো। ধ্রুব, কি হয়েছে? আপনি এমন ভেঙে পড়ছেন কেন? আপনি এমন করলে বাকিদের অবস্থা কি হবে? শুনুন, শান্ত হন, স্থির হন প্লিজ। বাবা ঠিক হয়ে যাবে। ধ্রুব অদিতির দিকে থেকে চোখ নামিয়ে নিয়ে ভাঙা গলায় বলল, আমি বোধহয় সবচেয়ে বাজে, চূড়ান্ত, ফালতু একটা ছেলে, যার কারণে তার নিজের বা ওই মানুষ আজকে ওইখানে সার্জারির টেবিলে শুয়ে আছে। আমার উচিত ছিল একবার হলেও তাকে জিজ্ঞেস করা সে ঠিক আছে কিনা। সব কিছু আজ আমার গাফিলতির কারণে হচ্ছে। আমি সবসময় একটা লুজার হয়ে রয়ে গেলাম। সেই মন মি। অদিতি দ্রুত ব্যস্ত হাতে ধ্রুবর মাথাটা নিজের ঘাড়ে শক্ত করে চেপে ধরলো। ধ্রুব অদিতির ঘাড়ের একপাশে মাথা হেলিয়ে রেখে চুপ করে আছে, অস্থির শ্বাস ফেলছে। অদিতি সেভাবেই ধ্রুবর মাথা ঘাড়ে চেপে রেখে বলল, আপনি নিজের ভুল বুঝেছেন, এটাই অনেক ধ্রুব। বাবা সুস্থ হয়ে যাবে, তারপর ক্ষমা চেয়ে নেবেন ওনার কাছে। বাবা খুব খুশি হবে এতে, ট্রাস্ট মি। ধ্রুব ঘাড়ে মাথা হেলিয়ে সেভাবেই গা ছেড়ে বলল, ক্ষমা আমি চাইব না কখনো। সে আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আমার মায়ের সঙ্গে চিট করা আমি এখনো মানতে পারছি না অদিতি। আমি নিজেকে অনেক বুঝিয়েছি, আমার মন মানে না এসব। আমার মা অনেক লক্ষ্মী একটা মেয়ে ছিল, ঠিক তোমার মতোই।
তার সঙ্গে ওই লোক চিট করেছে ভাবলেই আমার নিজেকে এলোমেলো লাগে। আমি অনেকবার চেয়েছি নিজেকে এগিয়ে যেতে তার দিকে, বাট আই কুডন্ট। অদিতি যুবর পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। যুব অস্থির আজ, ভীষণ ভঙ্গুর আজ, অথচ সৌরভের প্রতি রাগটাও ওর ততটাই জোরালো। অদিতি বলল, বাবার সাথে জীবনে একবার বসেছেন? আপনার মনের এই ভাবনাগুলো বাবাকে বলেছেন? প্রশ্ন করেছেন তিনি কেন এসব করেছেন? হয়তোবা বাবার কাছেও এটার জন্য কোনো কারণ ছিল আপনাকে বলার। যুব অদিতির ঘাড়ে মাথা হেলিয়ে তখনও তাচ্ছিল্যের হাসি হাসলো। জবাবে বলল, বলার দরকার পড়েনি, আমি দেখেছি নিজের চোখে। জানো, দিনের পর দিন বাবার চোখে অন্য একটা নারীর জন্যে আদর মায়া দেখলে একটা ছেলে হিসেবে আমার কেমন লাগে। আমি পুড়ে যাই একদম, তবু সহ্য করা লেগেছে আমার এসব, কারণ আমি নিরুপায়, বাধা। যুব হাসতে হাসতে বলল শেষের কথাটা। অদিতি ঢোক গিলে। ওরা তো কান্না পাচ্ছে এখন। যুব কখনোই এসব কথা আজ অব্দি অদিতিকে বলেনি। অদিতি অপেক্ষা করেছে যুব কবে নিজেকে খোলা বইয়ের মতো মেলে ধরবে ওর কাছে। সময় দিয়েছে ওকে অদিতি, অথচ আজ যখন যুব নিজের এতকালের রাগ দুঃখের কথাগুলো অদিতিকে বলে যাচ্ছে, কেন যেন সহ্য করতে পারছে না। বারবার মনে হচ্ছে ওই সময়ে যদি অদিতি যুবর সাথে থাকতে পারতো। যুব যখন দিনের পর দিন সাইকোলজিক্যাল ট্রমাতে ভুগে অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়েছিল, তখন যদি অদিতি একবার যুবর মাথায় হাত বুলিয়ে দিত, অথবা যুবর জীবনে কোনো ম্যাজিক হতো, কারিশমা মা যদি কোনোদিন না মারা যেতেন। অদিতি বহু কষ্টে কান্না আটকালো। ওভাবেই যুবর চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আপনি কষ্ট পান বলেই বাবা আজ অবধি ত্রিনা মাকে কখনোই এবারে নিয়ে আসেননি। অপেক্ষা করেছেন আপনার অনুমতির। যুব জবাবে তাচ্ছিল্যের হাসি হাসলো। অদিতির ঘাড়ে মাথা হেলিয়ে ওটির দিকে চেয়ে বলল, হ্যাঁ, অনুমতি দিয়েছি তো আমি অনুমতি। আমার মাথায় বন্দুক ঠেকিয়ে অনুমতি নেওয়া হয়েছিল। অদিতি অবাক হয়ে গেল। যুবর চুলে বুলিয়ে দেওয়া হাত থেমে গেল ওর। অবাক গলায় জানতে চাইলো, বন্দুক ঠেকিয়ে মানে? যুব হাসলো, চোখ বন্ধ করে জোরে এক নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে বিয়ে করার বিনিময়ে আমাকে দিতে হয়েছে নিজের বুক প্রতিদিন পুরানোর পারমিশন দিয়ে। অদিতি অবাক হয়ে ঘাড় বাঁকিয়ে যুবর দিকে তাকিয়ে রইল। যুবর মাথা তখনও ওর ঘাড়ে হেলিয়ে রাখা। যুব আবারও বলল, আমার মাথায় তখন তুমি ভীষণ ঘুরছিলে, মানা করতে পারিনি আমি তখন। তাই আজ ওই মহিলা আমার মায়ের জায়গায় আমার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। অদিতি নিজেকে সামলালো। যুব যা ভাবুক, ওকে যুবকে ভালোটাই বোঝানো উচিত। ও আলতো করে যুবর চুলে হাত বুলিয়ে বলল, ত্রিনা মা এতটাও খারাপ না ধ্রুব। আমি তাকে দেখেছি। উনি চান আপনি তাকে মেনে নিন। যদি সে আপনাকে স্নেহ করে, তবে আপনি কেন তাকে মানছেন না? যুব এ কথা বলার সাথে সাথেই কাট কাট গলায় বলল, আমার মায়ের প্রক্সি হিসেবে আমার কাউকে চাই না। অদিতি জবাবে বলল, প্রক্সি নয়, মায়ের মতো কেউ আপনাকে ভালোবাসলে তাকে মূল্যায়ন করতে হয় ধ্রুব। যুব এ কথা শোনা মাত্রই অদিতির ঘাড় থেকে মাথা তুলে ফেললো। সোজা হয়ে বসে অদিতির দিকে তাকালো। অদিতি চেয়ে রয়েছে যুবর দিকে। যুব ব্রু কুচকাতেই অদিতি যুবর বাম পেশি বহুল হাতটা জড়িয়ে ধরলো দু হাতে। ওর কাঁধে আস্তে করে মাথা হেলিয়ে বলল, ধ্রুব প্লিজ, এসব মান অভিমান ভুলে যান। মেনে নিন বাবাকে, ত্রিনা মাকে। ওরা ভীষণ খুশি হবে। কারিশমা মায়ের অভাব হয়তোবা কেউ পূরণ করতে পারবে না, কিন্তু ওদের একটা সুযোগ দিন। আপনি আজ যেমন, আপনি তেমন বেঁচে থাকা ডিজার্ভ করেন না। যুব কিছু বলল না, শুধু কঠিন মুখে সেভাবেই বসে রইল। অদিতি আবার বলল, বাবার জন্য আপনার বুক এত পড়ে, অথচ সেটা স্বীকার করতে এত কষ্ট আপনার কেন বলুন তো? যুব জবাবে স্পষ্ট কণ্ঠে বলে উঠল, কারণ আমি মানুষ, তাই অমানুষ নই। অদিতি হাসলো। এ মানুষ ভাঙবে, পুড়বে, তবে কখনো মাথা নত করবে না নিজের ইগোর কাছে। অদিতি তারপর হঠাৎ কিছু একটা ইতস্তত করে বলে উঠল, একটা কথা বলি ধ্রুব, ধরুন আমাদের দুজনের বাচ্চা আপনার সঙ্গে তেমন বিহেভ করছে যেমনটা আপনি বাবার সঙ্গে করেন, আপনার ভালো লাগবে? যুব ব্রু কুচকে তাকালো অদিতির দিকে। অদিতি সেভাবেই অবাক। যুবর খোঁচা খোঁচা গাল ছুঁয়ে দিতে দিতে বলল, আপনি নিজের বাচ্চার বেলায় যে ব্যবহার চাইবেন না, বুঝেন বাবা আজ কতটা বছর ধরে আপনার সেই একই ব্যবহার সহ্য করে যাচ্ছেন, তার কেমন লাগছে? যুবর এবার হুট করে প্রচন্ড রাগ হলো। ও সেই রাগের রেশ ধরেই বলল, নো,
আমি অবভিয়াসলি বেস্ট বাবা হব, তার মতো নয়। আমাকে ওনার সঙ্গে তুলনা করছো? পাগল তুমি? অদিতি ধ্রুবর রাগকে এখনো প্রচন্ড ভয় পায়, তাই এবারেও পেল। কিছুটা দোনামোনা করেও বলার চেষ্টা করলো। প্লিজ হাইপার হবেন না। আপনি যদি বেস্ট বাবা হন, বাবাও একজন বেস্ট বাবা হওয়ার চেষ্টা করেছেন। কি করেননি উনি আপনার জন্য যান তার সব সময় হাজির থাকে। আপনি কোনোদিন জানতে চেয়েছেন সে ভালো আছে কিনা? অথচ সে সব সময় আপনার ভালো থাকার দোয়া করেন। সামনে না থেকেও আপনার প্রতিটা বিপদে আপনার পাশে থাকেন। আপনার এসব একবার হলেও ভাবা উচিত ধ্রুব। ধ্রুব কিছু বলবে তার আগেই অদিতি ওকে চুপ করিয়ে দিতে বলল, পরে আমি বলি আগে, আপনি জানেন আপনার সঙ্গে বিয়েতে বাবা এত খুশি কেন ছিলেন? ধ্রুব সেভাবেই গা ছাড়া ভঙ্গিতে তাকিয়ে রইল, হাত দুটো মুষ্টিবদ্ধ করে ভেতরে ভেতরে ফুলছে। ওর কানে এখনো বাজছে। অদিতি সন্দেহ করছে কি ধ্রুবকে সৌরভ ইয়ামিনের সঙ্গে কেন গুলিয়ে ফেললো? সৌরভ ইয়ামিন যেখানে স্ত্রী মারা যাবার 2 মাসের মাথায় বিয়ে করে ফেলেছে, তার সাথে ধ্রুব ইয়ামিন। ধ্রুব যাকে ভালোবেসেছে তার কিছু হয়ে গেলে ধ্রুব 2 মাস কেন, এক যুগেও কি আর স্বাভাবিক হতে পারবে? সেখানে বিয়ে অসম্ভব। ধ্রুবর রাগের পারদ বাড়ছেই ক্রমশ। বোকা অদিতি সেটা বোঝেনি, ও বলতেই থাকে নিজের কথা। কারণ উনি একদিন বলেছিলেন আমার মধ্যে উনি কারিশমা মাকে দেখেছেন। আমি জানি না কেন দেখেছেন, কিন্তু উনি সেদিন কালচারাল প্রোগ্রামে আমাকে এটাই বলেছিলেন। বিয়ের দিনও বলেছেন, বাবা আমাকে নিয়ে আশাবাদী ধ্রুব, আমি আপনাকে ঠিক করে দিব। অথচ উনি জানেন না তার ছেলের বউ একটা লুজার। ধ্রুব এবার আর রাগ সামলাতে পারলো না। হাত থেকে অদিতির জড়িয়ে ধরা হাতটা ছাড়িয়ে নিল। অবাক হয়ে তাকালো অদিতি। ধ্রুব কাট গলায় বলল, তোমার আসলেই মনে হচ্ছে আমি ভুল? আমার ভাবনা তাকে নিয়ে এসব জাস্ট এমনি। সে আমার সাথে কি করেছে এসব তোমার কাছে কিচ্ছু না। তুমি আমাকে ওই মানুষের সাথে আমার বাবা হওয়ার টাইপ ফিলিংসকে কম্পেয়ার করছো। হ্যাভ ইউ লস্ট ইট? হাউ কুড ইউ সে দিস টু মি অদিতি? অদিতি বুঝতে পারলো ও না চাইতেও ধ্রুবকে রাগিয়ে দিয়েছে ও। অদিতি ধ্রুবর হাত চেপে ধরে দ্রুত বলার চেষ্টা করলো কিছু। আপনি ভুল ভাবছেন, আমি এটা মিন করতে চাইনি। ধ্রুব আর কিছু বলারই সুযোগ দিল না। অদিতির হাতটা এক প্রকার জোর করে নিজের হাতের থেকে ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। চলে যাবে তার আগে পেছন থেকে খপ করে ওর হাতটা চেপে ধরে অদিতি আবারও কৈফিয়ত দেওয়ার চেষ্টা করে। ধ্রুব প্লিজ আমার কথা তো শুনুন। ধ্রুব শোনে না, জোর করে হাত ছাড়িয়ে নিল অদিতির। বড় বড় পা ফেলে চলে গেল সামনেই। সিগারেট ধরিয়ে সেটা ওখানে দাঁড়িয়ে ফুঁকতে লাগলো। অদিতি তাকিয়ে রইল নির্নিমেষ ওর দিকে। আজকের রাতটা এত বিষাদ কেন? ধ্রুব ইয়ামিনের বায়োলজিক্যাল ফাদার সৌরভ ইয়ামিনের সার্জারি শেষ। ডক্টর মানব ওটি থেকে বেরিয়ে আসতেই অদিতি উঠে দাঁড়ালো। ও অদূরে সিগারেট ফুঁকতে থাকা ধ্রুবর দিকে কাতর তাকালো। ধ্রুব সিগারেট ফেলে এগিয়ে আসছে তখন তৃণা ততক্ষণে দাঁড়িয়ে গেছে ডক্টরের সামনে। ধ্রুব তিনাকে দেখে ওখানে ডক্টরের সামনে দেখে ওভাবেই দাঁড়িয়ে গেল, এগোলো না আর সামনে। ডক্টর মানব ধ্রুবকে দেখেন, বুঝেন এই ছেলের বাবার প্রতি কি অসম্ভব রাগ, তাই তিনি স্নেহ নিয়ে ডাকেন, আসো ধ্রুব। ধ্রুব এবার তিনার দিকে বাঁকা চোখে চেয়ে এগোলো। ডক্টরের সামনে দাঁড়াতে তৃণা ইতস্তত ভঙ্গিতে সরে দাঁড়ালো। ডক্টর, ধ্রুব, তৃণা দুজনের দিকেই চেয়ে বললেন, অপারেশন সাকসেসফুল। আমরা কেবিনে শিফট করব শীঘ্রই। কিন্তু ধ্রুব, তোমাদের কাজ কিন্তু এখনও অনেক বাড়ছে। প্রপার টেক কেয়ারের প্রয়োজন তার। নিয়মিত হেলদি খাবার, একটা হেলদি লাইফ, হেলদি হাইজিন এইসব মেনটেন করতে হবে। তৃণা এবার কিছুটা আকুল গলায় বলল, কোনো কমপ্লিকেশন আছে মানব ভাই? নেই একেবারে তা বলছি না, তবে কেয়ার জরুরি। নিয়মিত মেডিসিন নেওয়া, হেলথের আপডেট, ব্লাড প্রেশার রেকর্ড করে আমাদের মাসের শেষে চার্ট করে জমা দিবেন। তৃণা চিন্তিত মুখে মাথা হেলালো। অস্থিরভাবে বারবার ওটির জানালার দিকে তাকাচ্ছে। একবার যদি উইন্ডো দিয়ে সৌরভের মুখটুকু দেখতে পারত। ডক্টর মানব এবার গম্ভীর চোখে ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুবর কাঁধে হাত রেখে বললেন, তুমি একটু সাইডে আসো আমার সঙ্গে। ধ্রুব ওটির দিকে এক নজর চেয়ে ডক্টরের সাথে একটু দূরে গেল। ডক্টর মানব স্বাভাবিক গলায় ধ্রুবর কাঁধে হাত রেখে বললেন, ডোন্ট গেট মি রং ধ্রুব, তবে তোমার মা যদি জানতে পারে তুমি নিজের বাবার প্রতি এতটা রাগ রেখেছো, ওপারে ভাবি বোধহয় খুব একটা খুশি হবেন না। ডক্টর মানব থামলেন।
ধ্রুব থমথমে চোখে ওটির দিকে চেয়ে রয়েছে তখনও। ডক্টর মানব আবার বললেন, রাগ ফেলে দাও, এক্ষুনি বলবো না। এই রাগ অনেক বছর ধরে মাথায় রেখেছো, একদিনে সম্ভব না ফেলে দেওয়া। কিন্তু নিজের দিক থেকে সৌরভকে বাঁচিয়ে রাখতে কিছু রাগ না হয় স্যাক্রিফাইস করো, কোঅপারেট করো আমাদের সাথে। খেয়াল রাখো তার বাবা হারিয়ে গেলে আর বাবা পাওয়া যায় না ধ্রুব। সৌরভ তোমার মুখে বাবা ডাক শোনার জন্য রোজ কতটা তড়পায় এটা আমরা জানি। ডোন্ট ডিসঅ্যাপয়েন্ট হিম অ্যান্ড ইয়োর মাদার। ধ্রুব উত্তরে শুধু নীরব থাকলো। ডক্টর মানব ধ্রুবর কাঁধে হালকা চাপড় দিয়ে চলে গেলেন নিজের রুমের দিকে। ধ্রুব তখনও হাত মুষ্টিবদ্ধ করে ওভাবেই চেয়ে রয়েছে ওটির দিকে, যেখানে সৌরভ শুয়ে আছেন অসুস্থ অবস্থাতে। সৌরভকে বাড়িতে আনা হয়েছে। বাড়িতে অসুস্থ সৌরভকে নিয়ে রীতিমতো হুলস্থুল কাণ্ড ঘটেছে। সবাই ব্যতিব্যস্ত তাকে নিয়ে, সঙ্গে পার্টির লোকদের নিয়মিত বাসায় আনাগোনা। ট্রিনা এক হাতে সবটা সামলাচ্ছেন দেখে অদিতি নিজেও হাতে হাত মেলাচ্ছে। সেদিক থেকে এক বিন্দুও বসার ফুরসতটুকুও পাচ্ছে না। সারাক্ষণ রান্নাঘরেই থাকছে, এক্সাম সামনে ওর। অথচ পড়াশোনা, বিয়ে, প্রেম, অসুস্থতা মিলিয়ে ওসব পড়াশোনা রীতিমতো লাঠে উঠেছে। দুপুরে খাওয়া দাওয়া পরে এ বাড়ির লোকেরা চা কফি সর্বদাই খায়। আজ আবার দুপুরে সৌরভের পার্টির বেশ কজন লোক এ বাড়ি খেয়ে এখন বসার ঘরে বসে আড্ডা দিচ্ছেন। সৌরভও অসুস্থতা নিয়ে কোনো রকমে বসেছেন ওদের সাথে। সামনে ইলেকশন, দলের লোকদের বলে বলে না দিলে এক একটা কাজে ফাঁকি দেওয়া শুরু করে। তাই অমন চূড়ান্ত অসুস্থ অবস্থাতেও মুখে মুখে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনায় বসেছেন দলের লোকেরা। দলের লোকের সাথে। অদিতি রান্নাঘরে চা বানাচ্ছে সবার জন্য। ট্রিনা সবই সৌরভের জন্য গ্রিন টি নিয়ে বসার ঘরে গেছেন। অদিতি তখন চায়ের কাপে দুধ চিনি মেশাচ্ছে, ঠিক তখন ধ্রুব রান্নাঘরে এলো। অদিতি ওকে দেখেও নি শুরুতে, ও চা বানাতে ব্যস্ত। তখনই শুনতে পেল একটা কর্কশ গলার স্বর। হালিমা, আমার কফি কোথায়? এতদিনেও আপনাদের বলে দেওয়া লাগে এটা? অদিতি অমন রাগান্বিত উঁচু গলা শুনে চমকে উঠে পেছন ফিরে তাকালো। ধ্রুব ওর দিকে কড়া চোখে একবার তাকিয়ে চোখ সরিয়ে হালিমার দিকে আবারও তাকালো। হালিমা মাছ কাটছিল রাতের জন্য। উনি ধ্রুবর গলায় শটান দাঁড়িয়ে গেছে বটি ছেড়ে, আমতা আমতা করছে কিছু বলে। ধ্রুব এবার অদিতির রাগটুকু ওর সঙ্গেই দেখালো, চেঁচিয়ে উঠল, তো সবসময় নিজে বানাই দেখে এখনো বানানো লাগবে? দ্রুত কফি রুমে পাঠাবে। অদিতি ঢোক গিলে শুধু তাকিয়ে রইল ধ্রুবর দিকে। ধ্রুব এমন রাগ দেখিয়ে তারপর বড় বড় পা ফেলে চলে গেল। অদিতি তখনও ওভাবেই চায়ের কেতলি হাতে শুধু চেয়ে রয়েছে ধ্রুবর যাওয়ার দিকে। ধ্রুব এলো, কতক্ষণ শুধু শুধু কাজের মেয়েটার উপর চাচালো। বুঝে না অদিতি ওসব, কার রাগ কাকে দেখাচ্ছেন। ওর চোখ টলমল করে উঠল মুহূর্তেই। আজ 1 সপ্তাহ ধরে ধ্রুব ওর সঙ্গে কথা বলে না, রাতেও দূরে দূরে থাকে। অদিতি কথা বলার কত চেষ্টা করেছে, লাজ ভুলে কতবার গিয়ে জড়িয়ে ধরেছে, অথচ ধ্রুব নিজের সরে সরে থেকেছে পুরোটা সময়। অদিতিকে ধ্রুবর এই বদলে যাওয়া আজকাল ভীষণ পোড়ায়। ধ্রুব রাগী ও জানে, জেনে বুঝেই জড়িয়েছে এই সম্পর্কে। তাই বলে বিয়ের পরের দিন থেকেও নিজের রাগী সত্তাটুকু অদিতিকে দেখানো লাগলো। অদিতি কত আশা রেখেছিল, বিয়ের পর এই করবে সেই করবে, অথচ রিসেপশনের দিন চলে এলো, ধ্রুবর সঙ্গে তেমন কোয়ালিটি টাইমটুকুও কাটানো হলো না। ধ্রুব এভাবে ব্যবহার দিতে পারলো ওকে? এই তার ভালোবাসা? মুখে তো বড় করে বলে। আমি তোমাকে পাওয়ার জন্যে সাফার করেছি অদিতি। আমি জানি তুমি আমার কতটা শখের। ধ্যাত, কিছু শখের না, সব ফাউল কথা ছিল ওগুলো। কথাই বলে না, যখন কেউ কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যায় তখন সেটার মূল্য থাকে না। অদিতির বেলায় বোধ হয় তাই ঘটতে যাচ্ছে। ধ্রুব চায় না অদিতি ওর বাবা ছেলের মধ্যে ঢুকুক, তাই তো? যাও, ঢুকবে না ও। তবুও ধ্রুব একটু কথা বলুক ওর সাথে, একটু আদর করে ছুঁয়ে দিক আগের মতো, আরো একটু কাছেও আসুক সময়ে অসময়ে। ভাবি, স্যারের জন্য কফিটা কি আমি বানাবো? হালিমা এক হাতে ভাবুক অদিতিকে ঠেললো। অদিতির ভাবনা ভেঙে গেল। ও চমকে উঠে দ্রুত শাড়ির আঁচলে চোখ মুছে ফেললো। তাড়াহুড়ো করে কেতলি থেকে চা ঢেলে ভাঙা গলায় বলল, আমি বানাচ্ছি, তুমি মাছ কেটে নাও। হালিমা শুধু ফ্যালফ্যাল চোখে অদিতির চোখ মুখ দেখলো, ওর ভাঙা গলাটাও শুনলো। অদিতি মানুষ দিয়ে চা পাঠিয়ে দিল সৌরভের বসার ঘরে।
কারণ যুব নিষেধ আছে সৌরভের পার্টির লোকের সামনে যাওয়া নিয়ে। চা পাঠিয়ে কফি বানানো শুরু করলো আর হালিমা মাছ বানানো বাদ দিয়ে শুধু দেখতে লাগলো টলমলে চোখওয়ালি অদিতিকে। আহারে, নতুন এলো মেয়েটা বিয়ে করে। যুব স্যারের রাগ ওনারেও ছাড়লো না। এই ছেলেরে দিয়ে আসলেই কিছু হবে না। কত করে সেদিন বসার ঘরে বলল ভাবিরে বিয়ে করবার চাই, তাই এখন ভাবিরে কাঁদাইতেছে এই বাড়ি এনে। বেডা মানুষ করে, এই জন্যই হালিমার ভাল লাগে না কোনোদিনই। হালিমা মনে কিছুটা সাহস করে এগুলো অদিতির দিকে। ব্যস্ত অদিতিকে দিকে চেয়ে ডাকলো নরম গলায়,